তখন সকালবেলা, ঘড়িতে 6টা বাজে। হাতে জলের বোতল নিয়ে প্রসাদ আর সারদা বাড়ির দিকে যাচ্ছিল। আর হেঁটে যেতে যেতে বড় বৌমা অমৃতার খুব প্রশংসা করতে করতে তারা যাচ্ছিল। তার সাথে সাথে নির্লজ্জ ছোট বৌমার যে কি হবে তা নিয়েও তারা খুব চিন্তিত ছিল। জানি না আমাদের ছোট বৌমা কিভাবে পাল্টাবে। পাল্টাবে সারদা, তার জন্য একটু সময় লাগবে। অনামিকা আমাদের গ্রামের মেয়েও তো নয়। একদম ঠিক কথা বলেছো। অমৃতা আমাদের গ্রামের মেয়ে। দেখো কি রকম আচার ব্যবহার, চাল চলন, জামা কাপড় কত ভদ্র। আর ছোট বৌমা বিদেশ থেকে এসছে, তাই ওখানকারই চাল চলন সব আচার ব্যবহার এখানেও করে। যত সব নির্লজ্জ কাণ্ড কারখানা। দেখো সারদা, যেরকম আমাদের দুটো করে চোখ, সেরকমই দুই ছেলে আর দুই বৌমা। কারোর সামনে কাউকে ছোট বা বড় বলার কোনো প্রয়োজন নেই। তুমি বলবে তবে, আমি জানি না নাকি। কথা বলতে বলতে তারা বাড়ি ফেরে। সে সময় ভালো আচরণের বড় বৌমা বাড়ির সামনে আলপনা দিচ্ছিল, আর নির্লজ্জ বৌমা টাইট প্যান্ট আর টি শার্ট পরে স্কিপিং করছিল। তাই মহেশ আর গিরিশ পাঁচিলের দেওয়াল থেকে তাকে ঝাঁকাঝাঁকি করে দেখছিল। হ্যাঁ রে গিরিশ, রশি নিয়ে কি ভালো করে খেলছে দেখ। আরে পাগল মহেশ, এটা খেলা নয় রে, এটাকে ব্যায়াম বলে। সেটা কি করে? আরে ওই সিনেমার হিরোইনেরা জিমে গিয়ে করে না, সেই রকম। তারা যখন এভাবে বলাবলি করছিল, প্রসাদ রেগেমেগে সেখানে আসে আর বোতলের জল তাদের ওপরে গিয়ে ঢেলে দেয়। মহেশের গায়ে গিয়ে জলটা পড়ে, তখন তারা দুজনেই সেখান থেকে ছুটে পালায়। দুর্ভাগ্য। এরকম বলে অমৃতা যে আলপনা দিচ্ছিল তার কাছে সে যায়। অমৃতা মা, তুমি নিজের ছোট যাকে ভালো স্বভাব শেখাও না কেন? এখানে যেরকম আচার ব্যবহার করা হয়, কিছু বললে সে তো বুঝতে পারে না। ভাঙা বাংলায় বলে, কি বলছেন মা? কথা হচ্ছিলই সেই দরুন অনামিকা সেখানে আসে। দিদি, আমার স্কিপিং হয়ে গেছে, মা বাবাও হেঁটে এসে গেছে, আমাদের তো এক্সারসাইজ কমপ্লিট। তুমি কি এক্সারসাইজ করবে না? তোমার সাথে সাথে আমারও এক্সারসাইজ করা হয়ে গেছে অনামিকা। তুমি কখন করলে দিদি? আমি রোজ জিজ্ঞাসা করি, কিন্তু তুমি আমাকে বলো না। আজ তোমাকে করতেই হবে। পুরো বাগান ঝাড় দিলাম, তাতে আলপনা দিলাম, ঘরের সব কাজকর্ম করলাম, এতে আমার পুরো শরীরের এক্সারসাইজ হয়ে গেছে। এরকমই এক্সারসাইজ করি আমি। তাই তো দিদি, তুমি এত স্লিম। তুমিও শাড়ি পরে বড় বৌমার মতন ঘরের কাজকর্ম করো, তাহলে তুমিও খুব সুন্দর লাগবে আর স্লিমও থাকবে। না না আন্টি, এসব আমার দ্বারাই হবে না, বলে সেখান থেকে চলে যায়। তার কথা শুনে শ্বশুর শাশুড়ি খুব দুঃখিত হন। মা, আপনারা চিন্তা করবেন না, আমি অনামিকাকে ভালো করে বোঝাবো, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তারপর সারদা আর প্রসাদ সেখান থেকে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন অমৃতা আর সারদা যখন নিজেদের চাষের জমির কাছে কাজ করছিল, তাদের পরিচিত মিনা নামের একটি মেয়ে তাদের কাছে ছুটতে ছুটতে আসে। ও কাকি, পুকুরে গিয়ে একবার দেখো তোমাদের ছোট বৌমা কি করছে। তার কথা শুনে অমৃতা আর সারদা ভীষণভাবে ঘাবড়ে যায়। তারপর তারা দুজনে চাষের জমির কাজ ছেড়ে ছুটতে ছুটতে পুকুরের দিকে যায়। পুকুরের চারিপাশে চাষিরা দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বৌমাকে সেখানে সাঁতার কাটতে তারা দেখছে। তারা বৌমা নিয়ে যত আজে বাজে কথা বলছিল তা শুনে সারদা খুব চিন্তিত হয়ে যায় আর তাদেরকে খুব বকাবকি করে। অমৃতা অনামিকাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায়। সেই রাত্রিতে যখন ছোট ছেলে রমেশ অফিস থেকে বাড়ি ফিরে আসে, তারা এই নিয়ে তার সাথে চর্চা করে। তা শুনে তখন অনামিকা বলে, দেখো রমেশ, আমাকে সাঁতার করতে দেখে আন্টি ঝগড়া করছিল। দেখো বাবা রমেশ, আমরা গ্রামে থাকি, শহরে থাকি না। বড় বৌদির মতো ভদ্র হতে হবে। অনামিকা যেটা করে সেটা চলবে না। নিজের স্ত্রীকে ভালো করে বুঝিয়ে দাও। মা, আমি ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না। যাও গিয়ে বিশ্রাম করোগে। এমনটা বলে রমেশ অনামিকাকে সঙ্গে করে নিয়ে নিজেদের ঘরের দিকে চলে যায়। রমেশ অনামিকাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু সে তার কথা না শুনে উল্টে ঝগড়া করতে লাগে। তাদের সব কথোপকথন অমৃতা আর সারদা যারা হলেই ছিল শুনে ফেলে। মা, আমি অনামিকার মধ্যে পরিবর্তন আনতে পারি। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে চললে অনামিকার মধ্যে পরিবর্তন আসবেই। তার কথা মতো সারদা তৈরি হয়ে যায়। ঠিক 2 দিন পরে অমৃতা খুব সুন্দরভাবে সেজে গুজে তৈরি হয়, আর অনামিকা প্রত্যেকবারের মতনই সেই টাইট জামা কাপড় পরে। তারপর দুজনে শাশুড়ি মা সারদার কাছে আসে। মা, আমি আমার বোনকে
পুরো গ্রামটা একবার ভালো করে ঘুরিয়ে নিয়ে আসছি। এখনো পর্যন্ত তাকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখানোই হয়নি। অমৃতার কথা শুনে সারদা ব্যাপারটা বুঝতে পেরে যায়। সে অমৃতার কথায় রাজি হয়ে যায়। তারপর অমৃতা আর অনামিকা দুজনেই রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে। সকলেই অমৃতাকে দেখে হাত জোর করে মাথা হেঁট করে নমস্কার করে, সম্মান জানাবার জন্য কিছু দূর হেঁটেও যায়। অন্যদিকে অনামিকাকে লোকেরা খুব খারাপ নজরে দেখতে লাগে। কুদৃষ্টি নিয়ে তারা তাকে ছোবার চেষ্টাও করতে লাগে। অনেকেই তার কাছে এসে হাত মেলাবার চেষ্টাও করে। আমাকে শেখান করো। আমাকে একটু হাই বলো, তোমার জামা কাপড় খুব ভালো তো। এরকম বলে সকলেই তার খুব কাছে আসতে লাগে। নিজের হাত তুলে অমৃতা সকলকে সেখানে আটকে দেয়। ইতিমধ্যে সারা গ্রাম একজুট হয়ে যায়। অনামিকাকে ছোট ছোট জামা কাপড়ে দেখে তারা তাকে ছোবার চেষ্টা করে। গ্রামবাসীদের এসব কাণ্ড কারখানা দেখে অনামিকার খুব অস্বস্তি বোধ হয়। সে কান্নাকাটি করতে লাগে। তখন অমৃতা অনামিকাকে এক ধারে নিয়ে যায়। অমৃতা অনামিকাকে জড়িয়ে ধরে। দিদি, আমি বুঝতে পেরে গেছি আমি কোথায় আছি। আমার খুব বড় ভুল হয়েছে। আজ থেকে তোমার কথা শুনবো। তুমি যেমন বলবে আমি তাই করব। দেখো অনামিকা, আমরা গ্রামে থাকি। যতই লেখাপড়া করো, যত বড়ই কাজ করো না কেন, কিছু নিয়ম কানুন মেনে চলতেই হয়। তুমি সেসব পালন করলেই তো লোকেরা তোমার সম্মান করবে। এবার আমি বুঝেছি আমাদেরকে কিভাবে চলা উচিত। দিদি, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। অনামিকার এই কথা শুনে অমৃতা খুব মনে মনে আনন্দিত হয়। সেদিন থেকে অনামিকা অমৃতার কাছে সব কাজকর্ম শেখে আর তারা সকলে একসাথে আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। একটি গ্রামে প্রসাদ নামের এক জমিদার ছিল। তার স্ত্রীর নাম ছিল সারদা। সারদা কখনোই নিজের স্বামীকে কোনো কথার জন্য না বলতো না। এই দম্পতির রমেশ নামের একটি 25 বছরের ছেলে ছিল। রমেশ বয়সের সাথে তো বেড়ে যায়, কিন্তু লেখাপড়া ভালো করে করতে পারে না। এবার যেহেতু ছেলে ভালো করে শিক্ষিত হতে পারেনি, ফলে সারদা আর প্রসাদের মনে খুব দুঃখ ছিল। তখন একদিন মনে কষ্ট নিয়ে প্রসাদ বলেন, যদি এই পরিস্থিতি হয় তাহলে কি করে চলবে সারদা? জানি না আর কতদিন বেঁচে থাকবো। মনে করো আমাদের মধ্যে কেউ যদি না থাকে, বা আমাদের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের ছেলের কে দেখাশোনা করবে? কিভাবে সে জীবন কাটাবে? বলতে বলতে প্রসাদ কেঁদে ফেলেন। বাবা বলে তুমি বলে ফেললে, মা হয়ে তো আমি বলতেও পারবো না। এটাই তো আমাদের মধ্যে পার্থক্য। আমাদের ছেলের শুধু বয়স হয়েছে, তার বুদ্ধি মোটেও হয়নি। কিভাবে সে জীবন কাটাবে? কে তার দেখাশোনা করবে? আমাদের যে চাষের জমি আছে, চালের, গমের, আখের, এসবের কি করে দেখাশোনা করবে? কি করে ফসল বিক্রি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মা বাবার এত দুশ্চিন্তা তাকে নিয়ে, কিন্তু ওদিকে রমেশের কিছুই এসে যায় না। সে সকালবেলা হলেই ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যেত আর আশেপাশের ছোট বাচ্চাদের সাথে খেলা করতে শুরু করে দিত। কাঠি দিয়ে মাইক বানিয়ে সে গান গাইতো, আম বাগানে আম চুরি করত। তারপর বিকেলের পরে সে বাড়ি ফিরে আসতো। তখন একদিন, আমরা নিজেদের ছেলের বিয়ে দিদি, বৌমা এলে হয়তো সে একটু পাল্টে যাবে। আমিও তো সে কথাই ভাবছিলাম সারদা, কিন্তু আমাদের ছেলের কথা জানার পরে কে তাকে বিয়ে করবে বলো? তোমার বন্ধু আছে না, ওই ভাস্কর বাবু, তেনাকে দেখেছো তো? ঠাকুরের কাছে গিয়ে সব সময় প্রার্থনা করেন যে যেন তার কাঁধের বোঝা হালকা হয়ে যায়। হ্যাঁ সারদা, ভালো কথা মনে করিয়েছো। কালকেই ওনার সাথে দেখা করব আর তার কাছে মেয়ের সব বিবরণ নেব। এভাবে তারা বলাবলি করে। তারপর ঠিক পরের দিনই সারদা আর প্রসাদ তাদের বন্ধু ভাস্করের বাড়িতে যায় দেখা করার জন্য। ভাস্কর খুবই দরিদ্র ছিল। একটা মাটির ঘর আর তার কাছে ছিল একটা ছোট্ট চাষের জমি। দেখো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সোজা উত্তর দিও। অনামিকার বিয়ে রমেশের সাথে দিতে চাও? একবার অনামিকারও মত নেন দাদা। অনামিকা আপনাদের মন্দিরে বসে দুঃখ করতে দেখেছিল। বলেছিল জিজ্ঞাসা করতে আপনারা কি বৌমা রূপে তাকে স্বীকার করবেন। তবে আমি বুঝতে পেরেছি, দরিদ্রতার কারণেই তুমি চিন্তা ভাবনা করছো। তারা বলাবলি করছিলই, সেই দরুন সেখানে অনামিকা এসে পড়ে। প্রসাদ আর সারদার পা ছুঁয়ে প্রণাম করে। তাতে তারা খুব আনন্দিত হয়। তারপর যখন দুজনেরই কুষ্টি মিলে যায়, একটা ভালো দিন দেখে রমেশ আর অনামিকার বিয়ে দিয়ে দেওয়া হয়। এভাবেই তাদের দিন কাটে।
এখন রমেশ আর ছোট ছোট বাচ্চাদের সাথে আগের মতন খেলাধুলা করে না। এখন শুধু অনামিকার শাড়ির আঁচল ধরে তার পিছু পিছু শুধু অনামিকা আর অনামিকা করতে থাকে। ছেলের মধ্যে এত পরিবর্তন এসেছে দেখে সারদা আর প্রসাদ খুব আনন্দিত হয়। তারপর একদিন হঠাৎ করে প্রসাদ খুব অসুস্থ হয়ে পড়েন। তার ভীষণ জ্বর আসে, ওঠার মতনও তার ক্ষমতা থাকে না। এবার সব দায়িত্ব রমেশের কাঁধে এসে পড়ে। মা, তুমি একদম চিন্তা করো না। এমনটা ভেবো না যে আমি খুব বোকা। এতদিন ধরে বাবা সব দেখাশোনা করতো, আর আমি দায়িত্বহীন হয়ে বাচ্চাদের সাথে খেলা করতাম। এখন বাবা খুব অসুস্থ, তাই বাবা এতদিন যা কাজ করতেন আমি সেগুলো সব করব। সারদা নিজের ছেলের কথার ওপরে বিশ্বাস করতে পারে না, কিন্তু বিছানায় শুয়ে প্রসাদ অনুভব করেন যে ছেলের ওপরে বিশ্বাস করা যেতে পারে, করে নেন। তারপর রমেশ নিজের আখের চাষের দিকে যায়। সেখানে মজদুরেরা কাজ করছিল। সেখানে সব মজদুরের মধ্যে যে প্রধান মজদুর শঙ্কর ছিল, তাকে রমেশ নিজের কাছে ডাকে। শঙ্কর, হ্যাঁ মালিক। এখনো আখগুলো কাটুনি যে, কতদিনে কাটবে? বড় মালিক এমনটা করতে বারণ করেছিলেন, বলেছিলেন ফ্যাক্টরির সাথে এখনো কথা হয়ে ওঠেনি। আচ্ছা বেশ, বাকি ফসলগুলো আপনি কেটে ফেলেন। ফিল্ড অফিসারের সাথে দেখা করে আজকেই কাটিংয়ের অর্ডার নিয়ে আসবো, তাহলে গিয়ে আমি একবার তার সাথে দেখা করে আসি। এমনটা বলে সেখান থেকে সে ফিল্ড অফিসারের অফিসে চলে যায়। সেখানে গিয়ে আখের চাষের কাটিং অর্ডার নেওয়ার জন্য অনুরোধ করে। তখন অফিসার বলেন, আরে আরে, এত বিনতির প্রয়োজন নেই, আমি অর্ডার দিয়ে দেবো। আপনি শুধু এই এগ্রিমেন্ট কাগজ একটা সাইন করে দেন। তার এই কথা শুনে রমেশ কিছু না বলে অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগে। সে বলে সে লিখতে পারে না, সে আঙুলের ছাপ দিতে তৈরি আছে। ফিল্ড অফিসার তাকে দেখে হাসে। এটা রমেশের খুব অপমানিত লাগে। তখন ভাবে যেভাবেই হোক সে লেখাপড়া শিখবে। বাড়ি ফিরে সে নিজের মা বাবাকে ফিল্ড অফিসে যা কিছু হয়েছিল খুব দুঃখ করে বলে। তার চোখে জল চলে আসে। অনামিকারও তাকে দেখে খুব কষ্ট হয়। তারপর কিছুক্ষণ পরে, আমি আছি তো গো, আমি খেয়াল রাখবো যাতে তোমার কোনো কষ্ট না হয়। আমার থাকাকালীন তুমি কষ্ট পাচ্ছ, এভাবে চোখের জল ফেলছো, এটা আমি সহ্য করতে পারছি না। আমি তোমার গুরু হয়ে তোমাকে লেখাপড়া শেখাবো। এটা শুনে সারদা, প্রসাদ আর রমেশ তিনজনেই খুব আনন্দিত হয়। সেদিন থেকে অনামিকা সব ঘরের কাজকর্ম করে, রান্না করে তারপর রমেশকে লেখাপড়া শেখাতে লাগে। 2 বছরের মধ্যে রমেশের ডিগ্রির জন্য সে ওপেন ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করানো করায়। 50টা গরুর সাথে সাথে সে আরও 50টা গরু নিয়ে আসে আর কিছু লোককে নিযুক্ত করে সেখানে একটা মিল্ক সেন্টার খুলে সেখানে দুধ বিক্রি করতে লাগে। ভালো লাভ হওয়ার ফলে সে নিজের একটা ডেইরি ফার্ম শুরু করে দেয়, আর সেই ডেইরি ফার্মে এমডি রূপে রমেশকে নিযুক্ত করে। এখন রমেশ কারোর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো না। যারাই সেখানে আসতো তাদেরকে চালাকির সাথে প্রশ্ন করত আর তাদের সমস্যার সমাধান করত। এখন থেকে বিক্রি করা, ট্রান্সফার করা, টাকার হিসেব সব একাই সে রাখতে লাগে। আর ওদিকে অনামিকা বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির খুব আদর যত্ন করতে লাগে। বৌমা বাড়িতে আসাতে ছেলের মধ্যে এত পরিবর্তন হয়েছে তা দেখে সারদা, প্রসাদ খুব আনন্দিত হয়। আমি খুব খুশি বৌমা, তুমি আমার বড় মা। তোমার এই বাড়িতে আসাতে আমাদের ভাগ্য খুলেছে। মা, হঠাৎ করে আজ এরকম কথা বলছেন যে? নতুন কথা নয় বৌমা, কৃতজ্ঞতা জানানোর কথা। বেঁচে থাকতে থাকতে ভাবিনি ছেলের মধ্যে পরিবর্তন দেখতে পাবো। সবকিছু জানা সত্ত্বেও তুমি রমেশকে বিয়ে করেই বাড়িতে এসেছিলে। তোমার আশাতে তার মধ্যে এত পরিবর্তন এসছে, আমি খুব খুশি মা। দেখে অনামিকার চোখে জল চলে আসে। সেখান থেকে সে চলে যায়। সেদিন থেকে ছেলে বৌমাকে এত আনন্দিত দেখে মা বাবাও খুব আনন্দিত হন, আর তারা আনন্দে সুখে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।